দাদা বাবু, অনেক রাত হলো, এবার খাবে চলো। কটা বাজে? 11:30 বেজে গেছে। বেজে গেছে? জানিস তো গোপাল, হ্যাঁ বলো। এই গল্পের শেষটা না কিছুতেই মেলাতে পারছি না। আচ্ছা, এটা কি ওই সিনেমার গল্প? আরে রোজই তো প্রডিউসার ডিরেক্টর ফোন করে খবর নিচ্ছে। এক কাজ করো, মাথাটাকে একটু বিশ্রাম দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ও বিশ্রাম দিতে গেলে আমার একেবারে গা ছেড়ে দেবে, বুঝলি? ওটা হবে না। আসলে কি হয়েছে বলতো, এই গল্পটার শেষটা যদি আমি মিল দেখাই না, হঠাৎ সাদা মাটা হয়ে যায়। আবার যদি মিল না দেখাই, তাহলে আবার অনেকগুলো জিজ্ঞাসা এসে দাঁড়াচ্ছে, বুঝলি? অত সেটা আমি বুঝি না বাপু, তবে এইভাবে দিনের পর দিন শরীরের উপর অত্যাচার করলে একদিন হয়তো বৌদিমণির মতো শরীরটাও তোমার সঙ্গ ছেড়ে দেবে। কতবার বলেছি ওই ভদ্রমহিলার নাম তুই আমার সামনে নিবি না? হ্যাঁ, দাদা বাবু, বলছিলাম কি, সেই সন্ধ্যা থেকে খেয়ে যাচ্ছ, অনেকটা খেয়ে ফেলেছো, এইসব ছাই ভস্মার খেয়েও না। তোর জন্যই তো আবার খেতে হলো। হ্যাঁ, বলছি যে আরে গোপাল, তোর বৌদিমণি সারাদিনে একবারও ফোন করে না? আজ প্রায় 10 বছর হয়ে গেল বৌদিমণি চলে গেছে, রোজই তো একই প্রশ্ন করো। তার চেয়ে বরং তুমি নিজে যাও না, একবার বৌদিমণির সামনে দাঁড়াবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুই যা, তো যা, তুই যা, তুই যা, তুইও যা। তুমি খাবে না? আমি খাবো না, যা তুই খেয়ে শুয়ে পড়, যা। একদম বৌদিমণির কাছে গিয়ে রমা দাদা বাবু, ও দাদা বাবু, আরে ওঠো ওঠো ওঠো, অনেক বেলা হলো, ওঠো। কে গোপাল? না, চাটুকু খেয়ে নাও। বলছি কি, কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা এসছেন। ভদ্রমহিলা? ভদ্রমহিলা?
হ্যাঁ ও মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রডিউসার পাঠিয়েছে আমার কাজে নাকি হেল্প করার জন্য। তা কোথায়? বাইরে বসে আছেন। চা কফি কিছু দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। ঠিক আছে তুই যা, আমি আমি আসছি। যা। আচ্ছা। নমস্কার স্যার, আমি লিলি। জানি লিলি চ্যাটার্জি মিস্টার ঘোষ আপনাকে পাঠিয়েছি। হ্যাঁ, আপনাকে সাহায্য করার জন্য। সাহায্য? সাহায্যটা কিছু না, বসুন আপনি বসুন। স্যার আপনি হাসছেন? ওসব সাহায্য কিচ্ছু না, আসলে আপনাকে পাঠানোই হয়েছে আমার উপর নজরদারি করার জন্য। যাকে মিস্টার ঘোষকে বলবেন যে স্টোরি উনি ঠিক সময় পেয়ে যাবেন, তাতে কোনো অসুবিধা নেই। স্যার আমাকে আপনি বলবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। সত্যি কথা বলতে স্যার, আমার অনেক দিনের ইচ্ছা আপনার মধ্যে একজন স্বনামধন্য লেখকের সান্নিধ্যে থাকা। আর আমি যদি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু তুমি আমাকে সাহায্য করবে কিভাবে? তুমি জানো গল্প কোথায় সৃষ্টি হয়? কোথায় মানে? জানো না? গল্পটা এইখানে, মাথায়, এইখানে তৈরি হয়। তো এছাড়াও চিন্তায়, কল্পনায়, ভাবনায়। তুমি বলো যে তুমি কি আমার মাথায়, চিন্তায়, ভাবনায়, কল্পনায় ঢুকে আমায় সাহায্য করতে পারবে? না মানে, তাহলে স্যার আমি আপনাকে কিভাবে সাহায্য করব? এটা তোমার কাজ, তুমি ভাবো। আচ্ছা গোপাল দা, তুমি এখানে কতদিন আছো? সেই ছোটবেলা থেকে বাবার সঙ্গে এসেছিলাম এই বাড়িতে। তাহলে তুমি নিশ্চয়ই ম্যাডামকে দেখেছো? দেখেছি মানে? দাদাবাবু বৌদিমণির বিয়ে দুজনকে খুব সুন্দর মানিয়েছিল, ঠিক যেন রাধা কৃষ্ণ। ওনারা একে অপরকে খুব ভালোবাসতেন। ম্যাডাম দেখতে খুব সুন্দর ছিল, তাই না? একদম পরি। আচ্ছা তাহলে ম্যাডাম চলে গেলেন কেন? সে অনেক কথা। আসলে দাদাবাবু চিরকালই খামখেয়ালি। লেখার মধ্যে একবার ঢুকে গেলে দিনরাত কোনো খেয়ালই থাকে না। তারপর দাদাবাবুর তখন খুব নামটা, চারিদিকে দাদাবাবুকে নিয়ে কত হইচই। আর দাদাবাবু দিন রাত এক করে শুধু লিখেই চলেছে। একটা সিনেমার গল্প বৌদিমণির খুব পছন্দ হয়। উনি গো ধরে বসলেন ওই সিনেমাতেই হিরোইন হবেন। অবশ্য দাদাবাবু চাইলে বলতে পারতেন, কিন্তু উনি বলবেন না, কারণ অন্যের কাছে ছোট হয়ে উনি বলতে পারবেন না। ব্যাস এই নিয়ে শুরু হলো অশান্তি। আর এদিকে বৌদিমণি যে ধরেই বসে থাকলেন। তারপর আর কি, দিন দিন ঝগড়া বাড়তে লাগলো। আর বৌদিমণি একদিন রাগ করে ঘর ছেড়ে চলে গেল। তারপর ম্যাডাম এখন তাহলে কোথায় থাকে? তা জানি না, কোনো খোঁজ নেই, না ফোন না চিঠি। স্যার খোঁজ করেননি একবারও? ওই প্রথম প্রথম জেদের বসেই কেউ কারোর খোঁজ নিতেন না। তারপর
সত্যি কথা কি, দাদাবাবু না আজও বৌদিমণিকে আগের মতোই ভালোবাসেন। আসলে মানুষটাকে কেউ চিনতে পারল না। ওনার বাইরেটা খুব কঠিন হলেও ভেতরটা ভেতরটা খুব নরম, একদম শামুকের মতো। আসলে ওনার ভালোবাসার মানুষের খুব অভাব। আচ্ছা গোপাল দা, হুম, আমি না একটু যাই। হ্যাঁ, আচ্ছা। স্যার কিছু কফি খাবেন কিনা আমি জিজ্ঞেস করে আসি। ঠিক আছে। দাদাবাবু, ওঠো 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 ওঠো, না চা না। দে। আরে গোপাল, হ্যাঁ। লিলি আসেনি? না, দিদিমণি তো দুদিন হলো আসছেন না। আসছে না? না না না। আর আসবে কেন? গল্প বুঝে নিয়ে চলে গেছে। তা অবশ্য ঠিক। আর তো প্রয়োজন নেই না আমাকে। এই দুনিয়াটা স্বার্থ ছাড়া কিছু বোঝে না রে গোপাল। স্বার্থ মিটলে আর কাউকে কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে। হ্যালো, আমি তোমাকে উজ্জ্বল বোস বলছি দাদা। ও হ্যাঁ বলুন। আমি তো গল্প লিলিকে সব বুঝিয়ে দিয়ে দিয়েছি। না না, এসব ঠিক আছে। তাহলে দেখুন, গল্প কিন্তু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, না না দাদা, কি কথা নয়, গল্প তো অসাধারণ। আর রমাসনের যে গল্প চেঞ্জ করতে বলবো, এত শ্রদ্ধা আমার নাম করতে নেই। তাহলে ফোন করলেন? বলি শুভ জন্মদিন। জন্মদিন কার? আজ কোথায় 12 সেপ্টেম্বর? হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ ধন্যবাদ। দাদা আর একটা কথা আছে। হ্যাঁ বলুন। এই ছবিতে হিরোইন হ্যাঁ। আপনার সাথে একটু দেখা করতে চাই।
দরকার? না না, আমি হিরোইনের সঙ্গে দেখা দেখা করতে পারবো না। প্লিজ দাদা, একটাবার অন্তত, আসলে গল্পের সম্পর্কে তার কি জিজ্ঞাসা আছে, প্লিজ দাদা না করবেন না। আচ্ছা ঠিক আছে, তবে আজ নয়, হ্যাঁ, অন্য কোনো দিন। আচ্ছা দাদা, ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। ঠিক আছে। দাদাবাবু, তাড়াতাড়ি চান করে নাও। কেন বলতো? কটা বাজে? এত তাড়াহুড়ো কিসে? বারে, আজকে তো তোমার জন্মদিন। আজকের দিনে কালীঘাটের মন্দিরে যাও পুজো দিতে। যাও তাড়াতাড়ি রেডি হও। আর ভালো লাগে না রে, ভাবছি আর মন্দির টন্দির যাবো না। তা কি বললে হয়? সেই কোন ছোটবেলা থেকে কর্তামার সঙ্গে যেতে কালীঘাটের মন্দিরে পুজো দিতে, তো এতদিন যখন মেনে আসছো, এবারে কিন্তু যেতেই হবে। না, তাড়াতাড়ি রেডি হও। তোর আসল উদ্দেশ্যটা কি বলতো? মন্দিরে পুজো দেওয়া না মন্দিরের বাইরে যে কচুরিগুলো থাকে গরমা গরম, ওগুলো খাওয়া, কোনটা? হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, কচুরিটা কিন্তু খুব সুন্দর বানায়। না, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি কিন্তু যাচ্ছি। ঠিক বলেছি তো। গোপালদা, দেখো কে এসেছেন, আসো। ইনি হলেন আমাদের নতুন ছবির নায়িকা মিসেস মনীষা। বৌদিমণি, কেমন আছো গোপালদা? বৌদিমণি? তার মানে? এসো বৌদিমণি, ভেতরে এসো। তোমার দাদাবাবু কোথায় গোপালদা? এ কি, তুমি কাঁদছো কেন? বৌদিমণি, সেই যখন এলে আর দুদিন আগে আসতে পারলে না। মানে কি হয়েছে স্যার? তুমি চলে যাওয়ার পর দাদাবাবু শুধু লেখার মদের মধ্যেই ডুবে থাকতো। মদ? তোমার তো মদ খেত না। তারপর তারপর বলো বলো গোপালদা, কি হয়েছিল আমার? গতকাল দাদাবাবুর জন্মদিন ছিল। হ্যাঁ। সকালে এক প্রকার জোর করেই প্রতি বছরের মতো দাদাবাবুকে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে নিয়ে এলাম। তারপর সারাটা দিন একটা দানাও অন্ন মুখে তুলল না, শুধু মদ খেয়ে থাকলো। তারপর সন্ধ্যা। বলো বলো গোপালদা, কি হয়েছে বলো। আসছি বাবা, আসছি। তোর শুয়েছে না দেখছি। এই অবস্থা? আমি প্রদীপ, আমার গুরুদেব কোথায়? গোপাল, কে রে?
আমি প্রদীপ। তুমি আমাদের চিনতে পারবে না গুরুদেব, তোমার একনিষ্ঠ ভক্ত। ওই যেমন ঠিক একলব্য, তুমি তোমার গুরু দ্রোণাচার্য। গুরুদেব গুরুদেব, তোমার প্রতিটি সৃষ্টি আমার এই রক্তের কোনায় কোনায় বইছে গুরুদেব। তো আমার মুখের প্রতিটি শব্দ যেন তোমাতেই মিশে যায় গুরুদেব। আমি কেন, এই পৃথিবীর যে কেউ এই রবাসনকে পড়বে সেই তোমাতেই বিলীন হয়ে যেতে বাধ্য গুরুদেব। গুরুদেব গুরুদেব, আমি কবে খেয়েছি আমার মনে নেই গুরুদেব, কিন্তু ভিক্ষে করে হলেও তোমার শেষ উপন্যাসটা আমি ঠিক কিনে রেখেছি গুরুদেব। ওই গড়িয়ার ঝিঙেরলা বস্তির 112 নম্বর ঘরে তোমার প্রতিটা সৃষ্টি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি গুরুদেব। এই অবস্থা তুমি এখানে? শুধু একটাই ইচ্ছা ছিল গুরুদেব, জীবনে একবার আপনার সঙ্গে দেখা করা। গুরুদেব, তাই তো সোজা চলে এলাম। আজ আমার গুরুর জন্মদিন, আজ আমার গুরু দ্রোণের জন্মদিন। কিন্তু অদ্ভুত বিষয়, তোমাকে যে কিছু দেবো তার মতো টাকাও আমার কাছে নেই। তাই তো আসার পথে ওই শ্মশানে মরার খাট থেকে তোমার জন্য এই ফুলগুলো এনেছি গুরুদেব। সঙ্গে নেবে তো গুরুদেব? গুরুদেব আমার সবাইকে গুরুদেব শুভ জন্মদিন। আমার প্রণামীয় গুরুদেব, আসছি গুরুদেব। শুভ জন্মদিন। সরকারি ব্যবস্থা করছে। তারপর কি হলো গোপালদা? তারপর ওই একনিষ্ঠ ভক্তের সৎকার্য করে যখন বাড়ি ফিরলাম, দেখলাম দাদাবাবু বাড়িতে নেই। টেবিলের উপর উনি একটা চিঠি লিখে রেখে গেছেন। চিঠি? কিসের চিঠি গোপালদা? বসো, আনছি। আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করিস না, পাবি না। আমি আজ সকল কিছুর থেকে অবসর নিয়ে যাচ্ছি। সমস্ত মায়া বন্ধন সব ছিন্ন করে যাচ্ছি। আমার যা কিছু স্থাবর অস্থাবর তোর জন্য অর্ধেক রইল, আর বাকি অর্ধেক রইল মনীষার জন্য, যদি সে কোনোদিন ফিরে আসে। ইতি সাহিত্যিক প্রবাসী। এই কি গোপালদা, তুমি কোথায় যাচ্ছ?
বৌদিমণি, এই বাড়িতে যে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু গোপালদা, স্যার যে তোমাকে যে মন্দিরে বাবা ভোলেনাথ নেই, সেই দেউলে এই পূজারীর কি কাজ? আমি আমি দেশের বাড়ি চলে যাচ্ছি। তবে যতদিন বাঁচব ওই দেবতাকে অন্তর থেকে পূজা করব।